আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা। তো আজকের এই ক্লাস আমি তোমাদেরকে তোমাদের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টি আছে না, এই সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে ঠিক যত ধরনের প্রশ্ন তোমাদের এইচএসসি পরীক্ষায় বিগত বছরে এসেছে এবং আগামীতে আসতে পারে, এই সব ধরনের প্রশ্ন আজকের এই একটি ক্লাস আমি তোমাদেরকে সমাধান করে দেব। তো আজকের এই ক্লাসটি সবাই ধৈর্য ধরে করার চেষ্টা করবে এবং আমি যেই টাইপের অঙ্কগুলো তোমাকে করাবো, এই প্রতিটি টাইপের অঙ্ক তুমি তোমার খাতায় একদম ভালো মতো নোট করে রাখবে এবং যখন তোমার আইসিটি পরীক্ষা শুরু হবে, তুমি খালি পরীক্ষার আগের দিন এক নজরে চোখ বুলিয়ে এই খাতাটি দেখে যাবে। ইনশাল্লাহ এখান থেকে তোমার এইচএসসি পরীক্ষা তুমি কমন পাবে। তবে মনে রেখো, সংখ্যাগুলো হুবহু কমন না পেলেও এই নিয়মের অঙ্কগুলোই তুমি তোমার এইচএসসি পরীক্ষায় পেয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো আজকের এই ক্লাসটা আমি তোমাদেরকে কিভাবে নিব সেটা আগে বলে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখেছি টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1। এভাবে টাইপ নাম্বার 1 এর যখন আমরা একটা টাইপের অঙ্ক করাবো, এই টাইপের যত ধরনের অঙ্ক আছে তুমি তোমার গাইড থেকে দেখবে করতে পারবে ইনশাল্লাহ। এরপরে এইভাবে আমি টাইপ নাম্বার 2 করাবো, এরপরে টাইপ নাম্বার 3 করাবো, টাইপ নাম্বার 4 করাবো, টাইপ নাম্বার 5 করাবো। এইভাবে এই অধ্যায় থেকে যত টাইপের অঙ্ক তোমাদের এইচএসসি পরীক্ষায় বিগত বছর এসেছে বা সামনে আসতে পারে, সবগুলোই আজকে এই ক্লাসে আমরা সমাধান করে দিব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদেরকে টাইপ নাম্বার 1 এ যে কোনো বোর্ডের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হলো দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বা বিয়োগফল নির্ণয়। তো প্রশ্নটা কিভাবে আসে আর কিভাবে এটার উত্তর করতে হয় মনোযোগ দিয়ে দেখো। তো লেখা আছে, রাফি ও কালাম আইসিটি পরীক্ষায় এত ও এত নম্বর পেল। ঘ নাম্বার বলেছে রাফি ও কালামের নাম্বারের পার্থক্য, রাফি ও কালামের নাম্বারের পার্থক্য দুইয়ের পরিপূরক ও যোগের মাধ্যমে নির্ণয় করো। তো তুমি দেখবে এই প্রশ্নটার ভিতরে 100% দুইয়ের পরিপূরক অথবা যোগের মাধ্যমে এই দুইটা থেকে যে কোনো একটা শব্দ থাকবে। এই দুইটা থেকে যে কোনো একটা শব্দ থাকলেই তুমি বুঝে যাবে আমাদের এই টাইপের প্রশ্নটি এসেছে, এবং এটা আমি তোমাকে যেভাবে সমাধান করে দেব, তুমি এটা যদি বুঝতে পারো, এই ধরনের প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ করতে পারবে। তো দেখো আমাকে কি বলেছিল, বলেছিল রাফি ও কালামের নম্বরের পার্থক্য। যেহেতু এখানে পার্থক্য শব্দটা বলেছে, তুমি এই প্রথম উত্তরটা শুরু করবে এই যে এইভাবে লিখে পার্থক্য। এখন পার্থক্য লেখার পর কার কার নাম্বারের পার্থক্য চেয়েছে, রাফি ও কালামের নাম্বারের পার্থক্য। তো রাফির নাম্বারটা কত? রাফির নাম্বারটা হলো 53। এই 53 সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? অক্টালে। আর কালামের নাম্বারটা কত? কালামের নাম্বারটা হলো 3a। এটা কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমেলে। এখন তুমি যে এখানে পার্থক্য দিয়ে লিখবে, এটাকে আগে লিখবে, এটা আগে লিখবে, নাকি এটা আগে লিখবে? কোনটা আগে লিখবে? এই দুইটা সংখ্যার ভিতরে যেই সংখ্যাটা বড় ওইটা তুমি আগে লিখবে। যদি আমাদের পরীক্ষায় বলে এইভাবে যে এই এই নাম্বারের পার্থক্য বা এত ও এতর পার্থক্য যদি এইভাবে বলে, তাহলে তুমি বড় মান থেকে ছোট মানটা মাইনাস করবে। তো এই দুইটার ভিতরে বড় মান কি, 53 নাকি 3a? কোনটা বড় আপাতত বলা যাচ্ছে না। এটাকে তুমি একটু রাফ করে আমাদের বাস্তব সংখ্যা মানে ডেসিমালে নিয়ে যাবে। তো কিভাবে বাস্তব সংখ্যা ডেসিমালে নিতে হয় এটা তোমাকে আমি বুঝিয়ে দিই। যে এখানে তুমি 5 গুণ 8 দিবে, যোগ 3 এর সাথে গুণ দিবে 8, এরপরে ডান দিক থেকে পাওয়ার দিবে 0, পাওয়ার দিবে 1। এভাবে কাজটা করলে বাস্তব সংখ্যা পদ্ধতিতে এসে যায়। এবার 5 দিয়ে 8 কে গুণ করো, 5 আটা হয় 40। 3 দিয়ে 8 টু দি পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 3 দিয়ে 1 কে গুণ করো, 3 একে 3। এখন 40 আর 3 গুণ করলে হয় 43। তো 43 সংখ্যাটা বাস্তবে আসলো, এই যে আমরা বুঝলাম এই সংখ্যাটা মানে হলো 43। 53 এটা বাস্তবে আসলে 43। এবার 3a হেক্সায় আছে, এটাকে আমরা একটু বাস্তবে নিয়ে দেখি সংখ্যাটা কত। তো 3 এর সাথে আমরা গুণ দিব, দেখো এর আগে কিন্তু 8 গুণ দিয়ে দিয়েছি, এবার 16। এবার 3 গুণ 16 যোগ a গুণ 16, ডান দিক দিয়ে দিবে পাওয়ার 0, পাওয়ার 1। এবার 3 16, 3 16 হয় তোমার 48, যোগ, সবাই জানো a মানে 10, b মানে 11, c মানে 12, আশা করি এগুলো সবাই জানো। তো a মানে 10, 16 টু দি পাওয়ার 0 মানে 1, 10 দিয়ে 1 কে গুণ করলে 10 একে 10। এবার মানটা কত আসলো? 58। এই 58 বাস্তব সংখ্যা অর্থাৎ ডেসিমালে আসলো। এখন বলো তো কোন মানটা বড়, 43 বড় নাকি 58 বড়? অবশ্যই 58 বড়। তো 58 আসলে কার মান? 58 আসলে কালামের নাম্বারটা। তো কালামের নাম্বারটা 3a, এই 3a তুমি আগে লিখবে। 3a লিখবে আগে, মানে যেটা বড় এটা আগে লিখবে। 58 কিন্তু লেখা যাবে না, 43 কিন্তু লেখা যাবে না, কারণ এই মানগুলো আমরা জাস্ট দেখেছি বড় নাকি ছোট লেখার জন্য না, বড় নাকি ছোট এটা দেখার জন্য। এরপরে তুমি লিখবে 53, দিবে মাইনাসের 53, সংখ্যাটা আছে অক্টালে। তোমরা ভুল করে যদি 53 আগে লেখো আর 3a পরে লেখো, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর আমরা এই 3a সংখ্যাটিকে এভাবে লিখবো, হেক্সায় আছে এটা লিখবো। এবার মাঝে কি চিহ্ন দেখালো? মাইনাস। তুমি মাঝে একটা প্লাস চিহ্ন দিবে। কেন দিবে? কারণ তারা বলেছে দুইয়ের পরিপূরক ও যোগের মাধ্যমে। এই যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরক বললেই এই মাঝে প্লাস চিহ্ন আনবে, এমন ভাবে আনবে যেন মানের কোনো চেঞ্জ না হয়। তো এখানে এই মাইনাসটা কি করবে? এই মাইনাসটা তুমি 53 ভিতরে দিয়ে দিবে। তো মাইনাসের 53 সংখ্যাটা আছে অক্টালে। এবার বলো প্লাসে মাইনাস আবার কি হয়? মাইনাস। মানে আগের লাইনটাই কিন্তু আবার আসে। অবশ্যই মাঝে এই প্লাস চিহ্নটা তুমি দেখাই দিবে উত্তরের ভিতরে। এতটুকু করবে। এবার এতটুকু করার পর এখানে বলো প্রথম যে 3a সংখ্যাটা, এটার পিছনে মনে মনে কোন চিহ্ন আছে? প্লাস। তার মানে এটা একটা ধনাত্মক, তার মানে এটা একটা ধনাত্মক সংখ্যা। আর এখানে যে 53, এটার পিছনে কোন চিহ্ন আছে? মাইনাস। তার মানে এটা একটা ঋণাত্মক সংখ্যা। তো আমাদের এই ধনাত্মক সংখ্যা নিয়ে একটা কাজ করতে হবে, ঋণাত্মক সংখ্যা নিয়ে একটা কাজ করতে হবে। কিভাবে কাজটা করতে হয় এটা তুমি ভালো মতো বোঝার চেষ্টা করো, খাতায় কিভাবে লিখতে হয় ওইটাও দেখে নাও। তো তুমি প্রথমে লিখবে 3a, এই সংখ্যাটা হলো ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা।
এই ধনাত্মক সংখ্যা লেখার পর এই ধনাত্মক সংখ্যা নিয়ে তুমি দুইটা কাজ করবে। কয়টা কাজ করবে বলো তো? দুইটা কাজ। প্রথম কাজ, তুমি লিখবে এর বাইনারি মান, এই যেভাবে লিখবে বাইনারি মান। এরপরে তুমি আরেকটা কাজ করবে, এই কাজটা হলো তুমি লিখবে 8 বা 16 বিট রেজিস্টার। 8 বা 16 বিট কি রেজিস্টার, আমি বুঝিয়ে দিচ্ছি এগুলা মানে কি, তুমি দেখো। তুমি লিখবে 8 বা 16 বিট রেজিস্টার, এভাবে লিখবে। এবার 3a, আমি এই যে এগুলো একটু মুছে দিই, এগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার এই 3a সংখ্যাটা আছে না, এই 3a সংখ্যাটার বাইনারি মান তুমি এখানে লিখবে। তো 3a আছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি নিতে হয় এটা মনোযোগ দাও। প্রথমে 3 এর সাথে 3 এর নিচে একটা দাগ দিবে, এরপরে এর নিচে একটা দাগ দিবে, দেওয়ার পর তুমি 8421 দিয়ে একটা রাফ করবে, 8421 দিয়ে রাফ করবে। এবার আমাকে বলো এ মানে কত? 10। এ মানে 10। কোন কোন চিহ্নগুলো যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে হয় 10। আর নিচে দিবে, আর বাকিগুলো দিবে 0। বাকিগুলো কি দিবে? 0। এবার বলো মানটা কত আসলো? মানটা আসলো 1010। এবার আমাকে বলো 3 আনতে কোন কোন চিহ্নটা লাগে? এই 2 সংখ্যাটা লাগে আর 1 সংখ্যাটা লাগে, আর বাকিগুলো লাগে না, বাকিগুলো 0 দিবি। তো মানটা কত আসলো? 0011। এই যে বাইনারি মানটা পেলাম, এই বাইনারি মানটা এখানে বসাবো। পিছনে যে 0 আছে এগুলো লেখা দরকার নেই। তাহলে মান কত আসলো? মানটা আসলো তোমার 11111010, এই মানটা আসলো। তুমি চাইলে এটা সাইড নোডে দেখাই দিতে পারো, মানে এই যে এখানে যে আমরা কাজটা করলাম এই কাজটা তুমি সাইড নোডে দেখাই দিতে পারো। আর না দেখালেও তেমন কোনো সমস্যা নেই, তবে দেখায় দেওয়াটাই উত্তম। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, আমি এই জায়গাটা মুছে দিলাম। তো এইবার আমাকে বলো বাইনারি মানটা কয় বিটের আসলো? বাইনারি মানটা আসলো 1 2 3 4 5 6। এবার তোমাকে বলেছি 8 অথবা 16 বিট রেজিস্টার করবে। এটা মানে হলো এটা যদি এখানে যে সংখ্যাগুলা বা চিহ্নগুলো আছে এই চিহ্নগুলা যদি 8টার নিচে হয়, 8টার নিচে হয় তাহলে তুমি এগুলা 8টা বানানোর চেষ্টা করবে। আর যদি 8টার উপরে হয় তাহলে 16টা বানানোর চেষ্টা করবে। তাহলে এখানে কিন্তু 8টার নিচে আছে, 8টার নিচে বলতে কয়টা আছে? 1 2 3 4 5 6। এই 6টা লিখবে, 1 2 3 4 5 6, এই 6টা চিহ্ন তুমি দিবে। দেওয়ার পর এটাকে তুমি 8 বিট করার চেষ্টা করবে। 8 বিট কিভাবে করবে? এখানে যেহেতু 1 2 3 4 5 6, তুমি পিছন দিক দিয়ে দুইটা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানাবে। তো তোমার কাজ হবে এই যে পজিটিভ যে সংখ্যাটা আছে এই পজিটিভ সংখ্যাটা নিয়ে এতটুকু কাজ করা। এটাকে যেহেতু আমরা 8 বিট রেজিস্টার করেছি তাই তুমি এখানে লিখবে 8 বিট রেজিস্টার। এরপরে মাইনাসের যে 53 সংখ্যাটা আছে দেখবে -53 সংখ্যাটা আছে অক্টালে। এখন বলো এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? তুমি লিখবে এটা হলো ঋণাত্মক। এটা কি? ঋণাত্মক সংখ্যা। তো এই ঋণাত্মক সংখ্যা হলে কি করতে হয় স্যার? ঋণাত্মক সংখ্যা হলে এটাকে 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। কি কি কাজ এগুলো আগে শিখে নাও। প্রথম কাজ হবে এটার বাইনারি মান বের করা, বাইনারি মান বের করা। দ্বিতীয় কাজ হবে এটার মতোই 8 বিট রেজিস্টার করা। কয় বিট রেজিস্টার? 8 বিট রেজিস্টার করা, মানে 8টা চিহ্নে রূপান্তর করা। এরপরে তুমি এটার একের পরিপূরক বের করবে। একের কি পরিপূরক? ওইটার ভিতরে না কেন, ঋণাত্মক সংখ্যা হলে 4টা কাজ করবে, বাইনারি মান, 8 বিট রেজিস্টার, একের পরিপূরক আর 2 এর পরিপূরক। আর যদি ধনাত্মক সংখ্যা এটা 2টা কাজ করবে, আর আগানো দরকার নেই। আর ঋণাত্মক সংখ্যা হলে 4টা কাজ করবে। এবার এবার তুমি এটার বাইনারি মান বের করবে। 53 যে অক্টালে আছে এটার বাইনারি মান কিভাবে বের করতে হয় সাইডে চাইলে তুমি নোট করতে পারো যে 5 আরেকটা কত আছে 3, এই 53 এটার বাইনারি মান বের করবে। এর আগে হেক্সা থেকে বাইনারিতে নিয়েছিলাম, এবার অক্টাল থেকে বাইনারিতে। অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য এই যে আমরা এখানে রুলস গুলো লিখে দিয়েছি। অক্টাল থেকে যদি বাইনারিতে আসো একটার নিচে দাগ দিবে, এই যে 1 লিখে রেখেছি, আর রাফ করবে 4 to 1 দিয়ে। তাহলে আমরা রাফ করছি 4 to 1। এবার বলো 3 সংখ্যাটা আনতে কোন কোন চিহ্নগুলো লাগে? 2 লাগে আর 1 লাগে, বাকিটা লাগে না, এর জন্য 0। তো এটার মান আসলো 011। এবার 5 আনতে কোন কোন চিহ্নটা লাগে? 4 আর 1 লাগে, আর বাকিটা লাগে না, এর জন্য আমরা 0 দিব। তো এটার মান আসলো 101। এই মানগুলো এখানে বসাই দাও, তাহলে আসলো কি 101011। এই যে বাইনারি মানটা আসলো। এবার এটাকে তুমি 8 বিট রেজিস্টার করবে। এখানে এসেছে কয় বিট? 1 2 3 4 5 6। পিছন দিক দিয়ে 2টা শূন্য দিয়ে 8টা বানিয়ে দিবি। তাইলে 2টা শূন্য দিলাম, এরপর বাকিটা লিখে দিলাম 101011। এই যে 8 বিট রেজিস্টার হয়ে গেল। আর 8টার উপরে যদি আসতো তাহলে আমরা 16টা করার চেষ্টা করতাম পিছন দিক দিয়ে শূন্য দিয়ে। এবার একের পরিপূরক মানে কি? একের পরিপূরক মনে রেখো, ঋণাত্মক সংখ্যাটা আসলেই আমরা এটার একের পরিপূরক করবো, 2 এর পরিপূরক করবো। এগুলোর কারণ আছে, জাস্ট উত্তরটা করার সিস্টেমটা তুমি বুঝে নাও, আমি এটাই তোমাকে বোঝাচ্ছি। তো এইবার একের পরিপূরক মানে 2টা 0, 2টা 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 2টা 1 হয়ে যাবে, 2টা 0। একের পরিপূরক মানে শূন্যের স্থানে 1 লিখবে আর 1 গুলার স্থানে তুমি শূন্য লিখবে। এবার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মানে একের পরিপূরকের যে মানটা আমরা পেলাম এটার সাথে 1 যোগ করে দিবে। কত যোগ করে দিবে? 1 যোগ করে দিবে। এবার বলো 0 আর 1 0 আর 1 হয় 1, 0 0 1 এর 1, 0 0 1 এর 1, 0 0 1 1। এই জিনিসটা আমরা করব। তো তোমাকে জিনিসটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের যদি 2 এর পরিপূরকের সাহায্যে অঙ্কটা আসে
শুরুতে আমরা এভাবে লিখবো পার্থক্য, এরপর আমরা মাঝে এমন ভাবে প্লাস আনবো যেন মানের কোনো চেঞ্জ না হয়, আবার বড় মান থেকে ছোট মানটা আমরা বিয়োগ করব। এই বড় মানটা হবে ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যার আমরা দুইটা কাজ করব, একের পরিপূরক দুইয়ের পরিপূরক ওই কাজটা করব না। আর যেটা ঋণাত্মক সংখ্যা ওইটার তো দুইটা কাজ করবই, এরপর একের পরিপূরক দুইয়ের পরিপূরক করব। এবার তারা যেহেতু বলেছে যোগের মাধ্যমে নির্ণয় করো, এবার আমরা যোগ করব। কোনটা কোনটা যোগ করব? প্রথমে আমাকে বলো তো, আমি এই সাইডে করছি। এই 3a এই সংখ্যাটা তো হেক্সাডেসিমালে ছিল, এটার লাস্ট মানটা আমরা কত পেলাম? এই যে এটা না, 00111010, এই মানটা কিন্তু আমরা পেয়েছি। এরপরে মাইনাস যে 53 আছে, এই মাইনাস যে 53 আছে সংখ্যাটা অক্টালে, এটারও কিন্তু আমরা একটা লাস্টে একটা মান পেয়েছিলাম, এই মানটা আবার এটার নিচে বসাবো। কত বলো? 11011010 এরপর 101 এই যে দুইটা মান, এখন এগুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের যে মানটি আসবে এটা আমরা কিভাবে উত্তরে কনভার্ট করি খেয়াল করো। তো প্রথমে আমরা 0 আর 1 এ লিখবো 1, 1 আর 0 লিখবো 1, 0 আর 1 লিখবো 1, 1 আর 0 লিখবো 1। এবার 1 আর 1 তোমরা মনে রেখো, বাইনারিতে দুইটা 1 মানে 10 আর তিনটা 1 মানে 11, আপাতত এইভাবে মুখস্থ রাখো। তো এখানে দুইটা 1 মানে 10, 10 এর শূন্য, হাতে কত আছে? 1। এই হাতের 1 আর আগের 1 কয়টা 1 হলো? দুইটা 1। তো এই দুইটা 1 মানে 10, 10 এর দিবে শূন্য। আবার হাতে 1 আসলো, হাতের 1 আর আগের 1, একে একে 10, 10 এর শূন্য, হাতে 1 আবার আসলো, একে একে 10, 10 এর শূন্য, হাতে আছে 1। তো এইভাবে তুমি এই যোগটা করবে। যোগটা করার পরে তুমি আমাকে বলো, প্রথম যে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজটা করেছিলে এগুলো কত বিটের ছিল? এগুলো ছিল 8 বিটের। এখন তোমার যে উত্তরটা এসেছে এটা কত বিটের তুমি গুনে দেখো। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার যে বিটটা, এটা অতিরিক্ত একটা বিট এসে গেল না? আমরা তো 8 বিট নিয়ে কাজ করলাম আর এটা উত্তর আসলে 9 বিট। এই অতিরিক্ত বিটটাকে বলা হয় ক্যারি বিট। তুমি লিখে দিবে এটাকে বলা হয় কি বিট? ক্যারি বিট। আর মনে রেখো এই ক্যারি বিট আমাদের বাদ দিয়ে দিতে হবে, ক্যারি বিট আসলেই আমরা বাদ দিয়ে দিব। তো এবার ক্যারি বিট যদি আমরা বাদ দিই থাকে কি? থাকে হলো 1 2 3 4, চারটা 0 চারটা 1, এটা কিন্তু থাকে, এটা বাইনারিতে আসলো। এখন এই 4টা 0 4টা 1, এই 4টা 0-র কি আর দাম আছে? পিছন দিক দিয়ে কি এগুলার ভ্যালু আছে? এগুলার কিন্তু ভ্যালু নেই। এবার আমরা লিখে দিব 4টা 1, এটা কিসে আসলো? বাইনারিতে। এই বাইনারি মানটিকে আমরা এখন ডেসিমালে দেখিয়ে দেব। তো এই বাইনারি মানটিকে আমরা কিভাবে ডেসিমালে দেখাবো? এটা আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও ডেসিমালে নিতে পারি। তো এটাকে আমরা একটু এখানে তোমাকে রাফটা করে দিচ্ছি। 1 গুণ, এই যে 1 এর সাথে 2 গুণ করবে, 2 যোগ 1 এর সাথে 2 যোগ গুণ করবে, আবার 1 এর সাথে 2 গুণ করবে, আবার 1 এর সাথে 2 গুণ করবে। ডান থেকে দিবে 0 1 2 3 এভাবে দিবে। এবার 2 কিউব মানে 8, 8 দিয়ে 1 কে গুণ করলে 8 একে 8, 2 স্কয়ার মানে 4, তোমরা সবাই জানো। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1। এবার 8 এ 4 হয় 12, 12 দিয়ে হয় 14, 14 একে হয় 15। এই 15টা ডেসিমাল আসলো না? তুমি এখানে লিখে দিবে 15 হলো ডেসিমাল। এটাই হলো আমাদের রাফি ও কালামের নাম্বারের পার্থক্য, রাফি আর কালামের নাম্বারের পার্থক্য। এবার এই অঙ্কটা হয়েছে নাকি হয়নি এটা তুমি কিভাবে বুঝবে? এটা কিন্তু তুমি পরীক্ষার হলে থাকা গেলেই বুঝে যাবে। কিভাবে? আমি তোমাকে বলি। তুমি বলো তো, এই যে রাফির নাম্বারটা, এই রাফির নাম্বারটা বাস্তবে 43 এসেছিল কিন্তু, ওই যে আমরা প্রথমে করিয়েছিলাম। আর কালামের যে নাম্বারটা, এটা কিন্তু বাস্তবে 58 এসেছিল। এই 58 থেকে 43 গেলে কিন্তু 15 থাকে, এই 15ই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা এসেছে। তো আমাদের যদি পরীক্ষায় কখনো এইভাবে দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে, আমরা ঠিক এইভাবে করার চেষ্টা করব। এবার আমরা টাইপ নাম্বার 2 এর অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তো টাইপ নাম্বার 2 এ কি ধরনের অঙ্ক করাবো? বড় বা ছোট মান বোঝা। আমাদের মাঝে মাঝে এমন প্রশ্ন করে কোনটা বড় মান কোনটা ছোট মান, এটা না বোঝার কারণে আমরা অঙ্কটা করতে পারি না। এই টাইপে আমরা এই ধরনের অঙ্ক করাবো। তো কি দেওয়া আছে উদ্দীপকে? মনোযোগ দাও। দেওয়া আছে হাসান সাহেব 2টি ল্যাপটপ কিনেছে। ল্যাপটপ দুটির র্যাম এত জিবি ও এত জিবি, একটা আছে হেক্সাডেসিমালে আরেকটা আছে অক্টালে। এখন ঘ নাম্বারে বলেছে কোন ল্যাপটপটির পারফরমেন্স তুলনামূলক ভালো, বিশ্লেষণ করো। তো ল্যাপটপের পারফরমেন্স কোনটার ভালো হয়? আমরা বাস্তবে প্রকৃতপক্ষে কি জানি? যেই মোবাইল বা যেই ল্যাপটপ বা যে যন্ত্রের র্যাম বেশি, যে যন্ত্রের র্যামটা বেশি ওইটা তুলনামূলক ভালো। এখন এখানে যে দুইটা ল্যাপটপের র্যাম দিয়েছে, কোনটা র্যাম বেশি আর কোনটা র্যাম কম তুমি কিন্তু বলতে পারবে না, কারণ একটা আছে হেক্সাডেসিমালে আরেকটা আছে অক্টালে। তো এই কোনটা র্যাম বেশি আর কোনটা র্যাম কম এটা বোঝার জন্য তুমি এই যে দুইটা ল্যাপটপের র্যাম, এই দুইটা র্যামকে তুমি ডেসিমাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমাদের বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসবে। যদি নিয়ে আসতে পারো তখন তুমি বলতে পারবে কোনটা র্যাম বেশি বা কোনটা র্যাম কম। তো এইভাবে যদি আমাদের কোনো প্রশ্ন করে বেশি কম বা এরকম প্রয়োজন মনে করো, তোমরা অবশ্যই এটাকে ডেসিমালে নিয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো আশা করি তুমি করতে পারবে। তো এটার উত্তরটা আমি তোমাদেরকে করিয়ে দিই। তো উত্তরে তুমি লিখবে যে প্রথম ল্যাপটপ, কোন ল্যাপটপ বলো তো? প্রথম ল্যাপটপ। তো প্রথম ল্যাপটপ এর র্যাম কত? প্রথম ল্যাপটপের র্যাম হলো
প্রথম ল্যাপটপের র্যাম হলো 4BF, কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালে। তো এটাকে আমরা ডেসিমালে নিব, ডেসিমালে নিব। এই যে 4BF, এটা তো আছে হেক্সায়, এবার এটাকে আমরা ডেসিমালে নিব। কিভাবে ডেসিমালে নিতে হয়? এই যে আমরা লিখে রেখেছি, যে কোনো একটা পদ্ধতি থেকে যদি তুমি ডেসিমালে যাও তাহলে তোমাকে গুণ করতে হবে, যোগ করতে হবে, পাওয়ার করতে হবে। কিভাবে করতে হয় দেখো, প্রথমে তুমি দিবে 4, এই যে গুণ করবে 16, যোগ এটা বি এর সাথে গুণ করবে এই 16, এরপর আবার যোগ চিহ্ন দিয়ে আবার লিখবে F গুণ 16, এরপর ডান দিক থেকে দিবে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, এই যে আমরা যেটা গুণ করেছি এর জন্য আমি লিখেছি গুণ যোগ পাওয়ারের কাজটি তুমি করবে এখানে। এবার তুমি 4 × 16 স্কয়ার, এটা ক্যালকুলেটরে চাপ দিবে, তাহলে আমরা দিলাম 4 × 16 স্কয়ার, তো মান আসলো 1024। তো আমরা এখানে লিখলাম 1024 যোগ, এবার বি মানে কত? বি মানে এ বি 10 11, বি মানে 11, 11 × 16 গুণ দিবি 11 × 16, তো দেওয়াতে আসলো 176। এরপর আবার যোগ দিবি। এবার এফ মানে কি? এ বি সি ডি ই এফ, 10 11 12 13 14 15, এফ মানে 15, এই 15 আর 16টা দিবার 0 মানে 1, 15 দিয়ে এই 1 কে গুণ করো, 15 কে 15। এবার এই মানগুলো তুমি যোগ করবে, তো আমি যোগ করলাম 1024 যোগ 176 যোগ 15, এটা ইকুয়াল দেওয়াতে আমাদের মানটা আসলো 1215। এই 1215 এটা আসলো আমাদের বাস্তব জীবনের সংখ্যা, অর্থাৎ ডেসিমালি। এখানে কিন্তু একবারও বলেনি তুমি এটাকে ডেসিমালে নেও। তো তোমরা মনে রেখো, বড় মান বা ছোট মান এগুলা বোঝার জন্য আমাদের অবশ্যই এটা ডেসিমালে নিতে হবে, তাই আমরা এটা ডেসিমালে নিলাম। তো এরপরে তুমি কি করবে? এরপরে দ্বিতীয় যে ল্যাপটপটা আছে, দ্বিতীয় ল্যাপটপ, এই যে লিখবে দ্বিতীয় ল্যাপটপ। দ্বিতীয় ল্যাপটপের দামটা কত? সরি, দ্বিতীয় ল্যাপটপের র্যামটা কত? দ্বিতীয় ল্যাপটপের র্যাম হলো 1345, এই সংখ্যাটা আছে অক্টালে। এটাকে এবার আমরা আমাদের বাস্তব জীবন অর্থাৎ ডেসিমালে নিব, এটাকে যেভাবে নিয়েছিলাম ঠিক সেইভাবে। তো মানটা কত আছে? 1345, সংখ্যাটা আছে অক্টালে। তো ডেসিমালে নেওয়ার নিয়ম কি? গুণ যোগ পাওয়ার। তাহলে আমরা দিলাম 1 গুণ 8 যোগ 3 গুণ 8 যোগ 4 গুণ 8 যোগ 5 গুণ 8, একটু আগে যেটা আমরা 16 গুণ করেছিলাম, এবার আমরা 8 গুণ করলাম যেহেতু বেস 8। ডান দিক দিয়ে পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, এভাবে দিব। এবার 8 কিউব ক্যালকুলেটরে দেখবো 8 কিউব মানে কত। এই যে 8 কিউব আমরা দিলাম, 8 কিউব মানে 512, তো 512 দিয়ে 1 কে গুণ করলে 512 হবে। এরপরে যোগ 8 স্কয়ার, 8 স্কয়ার গুণ 3 আমরা দিলাম 8 স্কয়ার গুণ দিলাম 3, তো মান আসলো 192। এরপর আবার যোগ 4 দিয়ে 8 কে আমরা গুণ করবো, 4 এটা হয় 32, যোগ এবার 8 টু দি পাওয়ার 0 মানে 1, 5 দিয়ে এই 1 কে গুণ করলে 5 একে 5, এই মানগুলো এবার আমরা যোগ করব, অর্থাৎ 512 যোগ 192 যোগ 32 যোগ 5, এগুলা যোগ করলে যোগফলটা আসে হলো 741, এটা আসলো ডেসিমালি। এখন কি বলা যায় কিনা দেখো তো, আমরা যেহেতু বাস্তব সংখ্যা আনলাম 1215 আর 741, এখন বলো বাস্তবে কোন ল্যাপটপটির র্যাম বেশি? এই যে প্রথম ল্যাপটপটির র্যাম বেশি, যেহেতু প্রথম ল্যাপটপটির র্যাম দ্বিতীয় ল্যাপটপের র্যাম থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি প্রথম ল্যাপটপটির পারফরমেন্স তুলনামূলক ভালো। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 1215 গ্রেটার দেন 741, তাই প্রথম ল্যাপটপের, এটা তোমরা একটু লিখে নেবে, তাই প্রথম ল্যাপটপটির পারফরমেন্স তুলনামূলক ভালো। এবার আমরা তোমাকে টাইপ নাম্বার 3 এর অঙ্কগুলো করাবো। টাইপ নাম্বার 3 এর এটার নাম আমি দিয়েছি বেস ভিত্তি বা এন এর মান নির্ণয়। এই প্রশ্নটিও প্রতি বছর কোনো না কোনো বোর্ডে দেখা যায় এবং এই বছরও কোনো না কোনো বোর্ডে এটা দেখা যাবে। তো চলো, 1 নম্বরে কি দেওয়া আছে? লেখা আছে x = 123, সংখ্যাটা কোন পদ্ধতিতে বলা নেই, বেস এর জায়গায় লেখা আছে n, এটা অজানা। তো তোমাকে গ নম্বরে বলেছে x এর দশমিক মান 53 ডেসিমেলে হলে n এর মান নির্ণয় করো। তো এই ধরনের উত্তরগুলো করার জন্য আমরা সবসময় একটা কৌশলই মনে রাখবো, প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। তো উত্তরটা করার সময় তুমি লিখবে প্রথমে কি, এই যে লিখলাম কি আছে, দেওয়া আছে। এই যে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে লেখার পর উদ্দীপকে যেটি আছে এটি তুমি লিখবে। কি দেওয়া আছে খেয়াল করো তো, x = 123, কোন পদ্ধতিতে? n পদ্ধতিতে, এটা তুমি প্রথমে লিখবে। এরপরে তুমি আবার লিখবে প্রশ্ন মতে। কি মতে? প্রশ্ন মতে, কারণ প্রশ্নেতে একটা কথা বলেছে, ওইটা তুমি লিখবে। কি দেওয়া আছে? x এর দশমিক মান, তো x এর দশমিক মান তুমি ইকুয়াল দিয়ে লিখবে। কত আছে? 83, এই 83 সংখ্যাটি তুমি লিখবে এইভাবে, এটাই x এর দশমিক মান, এটা তুমি ইকুয়াল দিয়ে লিখবে। লেখার পর উদ্দীপকে যে x এর মানটা এই x এর নিচে বসাবে। উদ্দীপকের x এর মান কত আছে? 123, এটা হলো n পদ্ধতিতে, আর 53 এটা আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এভাবে তুমি লিখবে। লেখার পর তুমি কি করবে? মনোযোগ দাও। এই n পদ্ধতি যেটি আছে এটাকে তুমি ডেসিমাল পদ্ধতিতে আনবে। আবার বলছি, n পদ্ধতি যেটি আছে এটাকে তুমি ডেসিমাল পদ্ধতিতে আনবে, মানে হলো এটার যেন ব্র্যাকেট দিয়ে এভাবে 10 থাকে। ওই ডান দিকে যেহেতু 10 আছে, এটারও আমরা ব্র্যাকেট দিয়ে এখানে 10 আনার চেষ্টা করব। তো কিভাবে আনতে হয় খেয়াল করো। যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা লিখে রেখেছি, যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমালে নেই, গুণ যোগ পাওয়ার দিতে হয়। কিভাবে দেখো, এই যে এইভাবে 1 গুণ n যোগ 2 গুণ n
যোগ 3 গুণ n। এইভাবে আমরা সবসময় এই কাজটা করব। এবার ডান দিক দিয়ে দিব 0 1 2 দেওয়ার পর এই যে সংখ্যাটা আসলো এখানে যেটাই সংখ্যা হোক এটা ডেসিমালে হয়ে গেছে। মানে এই কাজটা করলে একটা সংখ্যা যে কোনো পদ্ধতিই থাকুক এটা ডেসিমাল হয়ে যাবে। এবার ইকুয়াল দিয়ে কত আছে 53, এটাও আছে ডেসিমালি। এবার প্রশ্ন হলো এটা ডেসিমালে আনলাম কেন? ডেসিমালে আনলাম এই কারণে উভয় সাইডের যে 10 ভিত্তিটা আছে এটা বাদ হয়ে যাবে। তো বাদ হলে কি থাকে তুমি মনোযোগ দাও, n স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে n স্কয়ার এ n স্কয়ার, 2 দিয়ে n কে গুণ করলে হয় 2n, আর তোমরা জানো n টু দি পাওয়ার 0 মানে 1, 3 দিয়ে এই 1 কে গুণ করলে 3 একে 3 ইকুয়াল টু আমরা লিখবো এই 83। এবার উভয় সাইডের এই 10টা বাদ। এবার কিন্তু এই ক্যালকুলেশন করে এবার কিন্তু এখানে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ক্যালকুলেশন করে আমরা n এর মান নির্ণয় করব। তো ক্যালকুলেশনে কিন্তু ভুল করা যাবে না, মনোযোগ দিয়ে দেখো। n স্কয়ার প্লাস এর 2n, এই প্লাস এর 3 ওই পারে চলে যাবে মাইনাস এর 3, তাহলে আমরা লিখতে পারি n স্কয়ার প্লাস 2n ইকুয়াল টু 83 মাইনাসের 3। এবার লিখতে পারি n স্কয়ার প্লাস এর 2n ইকুয়াল টু এই 83 থেকে 3 গেলে আর কত থাকে 80, এই প্লাসের 80 আবার এই পারে আনো তাহলে হয় মাইনাসের 80। এই যে আমরা এটা এখানেই করছি, তো লিখছি n স্কয়ার প্লাস এর 2n প্লাসের 80 এই পারে আসলে মাইনাসের 80 ইকুয়াল টু কত 0। এই যে এতটুকু লিখলাম। এবার আমরা কি করব? এবার দেখো এখানে যে লেখাটা আছে এখানে কয়টা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। কখনো যদি এই ধরনের ক্যালকুলেশন করতে গিয়ে আমরা 3 পদ পাই আর প্রথম পদে যদি দেখে একটা স্কয়ার আর লাস্টে যদি কোনো সংখ্যা বা ধ্রুবক দেখি তাহলে 100% বুঝে নেবে এখানে মিডল টার্ম করতে হবে। কি টার্ম করতে হবে? মিডল টার্ম। তো এই জায়গাটা আমি একটু মুছে দিই, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তো একটু খেয়াল করো। তো এখানে যে n স্কয়ার, এই যে লিখবো n স্কয়ার আর লাস্টে কত আছে? লাস্টে আছে মাইনাসের 80 ইকুয়াল টু কত আছে 0। এবার মাঝখানে যে 2n আছে এই 2n টাকে তুমি দুইটা ভাগে লিখবে। কয়টা ভাগে লিখবে? দুইটা ভাগে লিখবে, মানে দুইটা পদে লিখবে। এমন ভাবে লিখবে ওই দুইটা পদ এমন সংখ্যা আনবে, ওই দুইটা পদে এমন সংখ্যা আনবে যেই দুইটা সংখ্যা গুণ করলে হবে 80, আবার যোগ বিয়োগ করলে আবার এই 2n হয়। তো এইটাকে বলা হয় মিডল টার্ম। তো এই মিডল টার্মটা করার জন্য আমরা এখানে 2n আছে না, এখানে আমরা লিখলাম প্লাসের 10n মাইনাসের দিলাম 8n। কেন দিলাম? কারণ 10টা থেকে 8টা n গেলে গা, আর থেকে 2টা n প্লাসের 2টা n থাকে। আবার দেখো 10 আর 8 এ গুণ করলে হয় 8 10 এ 80, প্লাসে মাইনাস হয় মাইনাসের 80। এভাবে কিন্তু মানটা হয়। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করতে পারো। তো এটা নিয়ে আশা করি তোমরা আটকাবে না। এরপরও আমাদের বেশি বড় কোনো মিডল টার্ম দিবে না, তোমরা চেষ্টা করবে এই দুইটা ভাঙার জন্য। তো এবার আমরা এই দুইটার ভিতর থেকে n কমন নিব। n কমন নিলে n প্লাস 10 থাকে, মানে n স্কয়ার মানে তো দুইটা n, একটা n বের করে দিলাম আরেকটা থাকে, আর 10টা n, এই n কিন্তু আমরা কমনে নিয়ে নিলাম আর 10 থাকে। এখান থেকে মাইনাসের 8 তুমি কমন নিও আর থাকে কি n, আর এটাই ভাবে হিসাব করো মাইনাসে মাইনাসে প্লাস, 8 দিয়ে 80 কে ভাগ করলে হয় 10 ইকুয়াল টু 0। এবার আমরা এই দুইটা সেম জিনিস থেকে একটা লিখবো n প্লাস 10, আর যেগুলো এই যে বাইরে আছে এগুলো লিখবো n মাইনাস 8 ইকুয়াল টু দিব 0। এরপর লিখবো হয় n প্লাস 10 ইকুয়াল টু 0। এরপর আরেকটা লিখবে অথবা দিয়ে এটা লিখবে n মাইনাস 8 ইকুয়াল টু 0। দেওয়ার পর এখানে লিখবে সুতরাং n ইকুয়াল টু প্লাস 10 ওই পারে গেলে মাইনাস 10, আর এখানে লিখবে সুতরাং n ইকুয়াল টু মাইনাস 8 ওই পারে গেলে প্লাসের 8। এখন সংখ্যা পদ্ধতির বেসের মান কি কখনো ঋণাত্মক হয়? বেসের মান কখনো ঋণাত্মক হয় না। তো এটার পাশে তুমি লিখবে অগ্রহণযোগ্য। আর এটা কিন্তু আমাদের n এর মান, অর্থাৎ অ্যানসার। n এর মান 8 এসেছে, অর্থাৎ এটা অক্টাল পদ্ধতিতে। অর্থাৎ এখানে যে n টি এটা হলো অক্টাল বা 8 পদ্ধতিতে আছে। তো এইভাবে আমরা n এর মান নির্ণয় করব। আমি তোমাকে বলছি আমাদের সবসময় এই মিডল টার্ম না হতে পারে, আরো সহজও হয়ে যেতে পারে অঙ্কটা। তো যদি মিডল টার্ম হয়ে যায় অবশ্যই আমাদের মিডল টার্ম সহ করতে হবে। তো আশা করি সবাই n এর মান বের করতে পারবে। এবার আমরা দেখব টাইপ নাম্বার 4 এর অঙ্কগুলো। তো টাইপ নাম্বার 4 এ আমরা কি ধরনের অঙ্ক করাবো? এখানে রূপান্তর হতে পারে, আবার যোগ অঙ্ক হতে পারে, মানে রূপান্তরের পাশাপাশি যোগ অঙ্কটা হবে। তো এখানে কি বলেছে খেয়াল করো, উদ্দীপকে বলেছে সজীব বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে এত এত ও এত নম্বর পেয়েছে। তো বাংলায় পেয়েছে যে সংখ্যাটা এটা হেক্সায় দেওয়া আছে, আর ইংরেজিতে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হলো 123 অক্টালে, আর আইসিটিতে যে সংখ্যাটা দেওয়া আছে এটা হলো ডেসিমালি। এখন ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রশ্নটা কিভাবে আসে একটু মনোযোগ দাও। উদ্দীপকের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? উদ্দীপকের 3টি বিষয়ের কি মোট মানে কি? মোট মানে 3টা নম্বর যোগ করতে হবে। এখানে মোট প্রাপ্ত নম্বর যাতে আবার এই যোগফলটা যাতে আবার বাইনারিতে থাকে এটা তোমাকে বের করতে বলেছি। এখন উদ্দীপকের 3টা সংখ্যা তো বাইনারিতে নেই, তাহলে তুমি যোগ করবে কিভাবে? 3টা সংখ্যা যোগ করাও সম্ভব না, কারণ একটা হেক্সায়, একটা অক্টাল আর একটা ডেসিমালি। তোমার প্রথম কাজ হবে এই 3টা সংখ্যার প্রতিটি সংখ্যাকে বাইনারিতে নেওয়া। বাইনারিতে নেওয়ার পর ওই বাইনারি মানগুলো তুমি যোগ করে দেবে, যোগফলটা বাইনারিতে এসে যাবে।
এইভাবে এই অঙ্কগুলো আমরা করব। এখন এই অঙ্কটা যদি আবার এইভাবে আসতো, উদ্দীপকের সংখ্যাগুলোর যোগফল অক্টালে দেখাও, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো কিভাবে করবে। এই সবগুলো তুমি অক্টালে নিবে, নেওয়ার পরে এই সবগুলো যোগ করে দিবে। আবার যদি বলে হেক্সাডেসিমালে দেখাও, তাহলে সবগুলো তুমি কি করবে, হেক্সায় নিয়ে তারপর যোগ করে দিবে। তো এই একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাকে এই টাইপের অঙ্কগুলো কিভাবে আসতে পারে সেটা বুঝিয়ে দিলাম। তো আসো এটার উত্তর আমরা কিভাবে করব। তো প্রথমে বাংলা বিষয়ে যে নাম্বারটা পেয়েছে তুমি এটা লিখবে যে বাংলায় কত পেয়েছে বলতো। বাংলায় পেয়েছে হলো 5C, সংখ্যাটা আছে হেক্সাডেসিমালি। বাংলায় যে সংখ্যাটা আছে এটা আছে হেক্সাডেসিমালি। এবার এই হেক্সাডেসিমাল মানটা আমরা বাইনারিতে নিব। কিভাবে বাইনারিতে নিতে হয়, এই যে আমরা লিখে রেখেছি, তোমরা একটু নিচের দিকে আসো। এখানে যদি তুমি হেক্সা থেকে বাইনারিতে আসতে চাও, এক মানে একটা দাগ দিবে আর রাফ করবে 8421 দিয়ে। এই রুলসটা আমি এখানে লিখে রেখেছি। এই রুলসটা কিভাবে ব্যবহার করতে হয় তুমি মনোযোগ দিয়ে দেখো। তো এখানে 5 এর নিচে একটা দাগ দিবে, এই সি এর নিচে একটা দাগ দিবে, এই যে বলেছি একটা দাগ দেওয়ার জন্য, আর রাফ করবে 8421 দিয়ে। এবার তুমি আমাকে বলো সি মানে কত, এ বি সি 10 11 12 12। এখন কোনটা কোনটা যোগ করলে 12 হয়, 8 আর 4 যোগ করলে হয় 12, আর ওইগুলো লাগে না, এর জন্য ওইগুলো নিচে 0 দিবি। এখন মান কত আসলো 1100, এই যে বাইনারি মান কিন্তু আসছে। এবার 5, কোনটা কোনটা যোগ করলে 5 হয়, তুমি বলবে 4 আর 1, তো বাকিগুলো লাগে না, এর জন্য দিবি 0। তাহলে মান কত আসলো 0101। এবার তুমি ইকুয়াল দিয়ে এই জিরোটা লেখা দরকার নেই, তুমি লিখবে 1011100। এই যে সংখ্যাটা আসলো এটা কিন্তু বাইনারিতে আসলো। অঙ্ক কি শেষ? অঙ্ক কিন্তু শেষ না, আমরা তিনটা বিষয়ের মান আমরা বাইনারিতে আনবো। তো এবার আমরা বাংলা গেল, এবার আমাদের হলো ইংরেজি। তো ইংরেজি নাম্বারটা কত দেওয়া আছে আগে তুমি ওইটা খেয়াল করো। তো ইংরেজি নাম্বারটা দেওয়া আছে তোমার 123 অক্টালে। এই যে 123 আমরা লিখে রাখলাম অক্টালে। এবার এটাকে আমরা বাইনারিতে নিব। তুমি চাইলে লিখতে পারো একে বাইনারিতে নেই, একে বাইনারিতে নেই, এভাবে লিখতে পারো। এবার অক্টাল থেকে কিসে নিব, বাইনারিতে। এই যে আমরা লিখে রেখেছি, যদি অক্টাল থেকে বাইনারিতে আসো তাইলেও তুমি এক বিট করে দাগ দিবে, মানে একটার নিচে একটা দাগ দিবে আর 4 to 1 দিয়ে রাফ করবে। তো এই যে আমরা লিখলাম 1 এর নিচে একটা দাগ দিলাম, 2 এর নিচে একটা দাগ দিলাম, 3 এর নিচে একটা দাগ দিলাম। কিন্তু এবার কিন্তু 8421 দিয়ে না, এবার আমরা 4 to 1 দিয়ে রাফ করবো, আর এই রাফ স্যারকে দেখাতে হবে না। এবার বলো 3 আনতে কোনটা কোনটা লাগে, 2 লাগে আর 1 লাগে, ওইটা লাগে না, এর জন্য 0 0 11। এবার কত আছে 2, 2 আনতে শুধু 2 লাগে, বাকিগুলাতে 0, তার মানে 0 1 0। এবার এটা কত আছে 1, 1 আনতে শুধুমাত্র 1 লাগে, বাকিগুলাতে 0। এবার দিলাম 0 0 1। এবার এই জিরো গুলোর তো ভ্যালু নেই পিছন দিক দিয়ে, আমরা বাকিগুলো লিখে দিলাম। কত 1 1 0 1 0 1 0 1 0 0 11। এই যে এই সংখ্যাটাও বাইনারিতে আসলো। কি বিষয় আছে, আইসিটি। এই আইসিটি বিষয়ের যে নাম্বারটা এটা কত আছে বলতো, আইসিটি বিষয়ের নাম্বারটা আছে 77 ডেসিমেলে। এটাকে আমরা এবার বাইনারিতে নিব। এবার আমরা এখানে লিখেছি ডেসিমাল থেকে যদি যে কোনোতে যাও, যে কোনো বলতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যেখানেই যাও, তাহলে পূর্ণ অংশকে তুমি বেস দিয়ে ভাগ করবে আর ভগ্নাংশ অংশকে বেস দিয়ে গুণ করবে। ভগ্নাংশ অংশ বলতে এটার সাথে যদি পয়েন্ট সহ থাকতো ওই অংশটাকে আমরা গুণ করতাম। তাহলে এইখানে কত আছে 77। এই 77 সংখ্যাটা যেহেতু পূর্ণ অংশ, এটাকে আমরা বেস দিয়ে ভাগ করব। তাহলে 77কে আমরা বেস দিয়ে ভাগ করব। কিভাবে ভাগটা করব এটা মনোযোগ দেব। এবার বেস কত দিয়ে ভাগ করব, এটা কি 10 দিয়ে ভাগ করব না, আমরা যে পদ্ধতিতে যাব ওই পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। যেহেতু বাইনারিতে যাচ্ছি 2 দিয়ে ভাগ করব। তোমরা মনে রাখবে ডেসিমাল থেকে যে কোনোতে গেলে আমরা পূর্ণ যে সংখ্যাটা পাবো ওইটাকে আমরা বেস দিয়ে ভাগ করব, যেই বেসে যাব ওই বেসের বেস দিয়ে আমরা ভাগ করব। যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস 2, 2 দিয়ে ভাগ করছি। এবার 2 দিয়ে তুমি 77কে ভাগ করবে। 2 দিয়ে যদি তোমরা 77কে ভাগ করো, 2 দিয়ে যদি 77কে ভাগ করো তাহলে কত হয় একটু চিন্তা করো। 36 দুগুণে 72, 37 দুগুণে হয় 74, আর 38 দুগুণে হয় 76। তো আমরা লিখলাম 38 দুগুণে হয় 76। এবার বিয়োগ করলে কত হয়, অতিরিক্ত 1। 2 দিয়ে 77কে যদি আমরা ভাগ করি 38 বার যায়, আর এই 38 দুগুণ হয় 76, আর অতিরিক্ত থাকে 1। এবার ভাগফল কত বলতো, ভাগফল হলো 38, আর হাইফেন দিয়ে তুমি ভাগশেষ লিখবে, ভাগশেষ লিখবে 1। এইভাবে ডেসিমাল থেকে যে কোনো পদ্ধতি বা বাইনারিতে যেতে হয়। এরপরে আবার আমরা 2 দিয়ে আবার 38কে ভাগ করব। 2 দিয়ে যদি 38কে আমরা ভাগ করি, তোমরা জানো 19 দুগুণে হয় 38, অতিরিক্ত থাকে 0। তাহলে এবার লিখবো 19, হাইফেন দিয়ে এই ভাগশেষটা লিখবো 0। আবার 2 দিয়ে 19কে ভাগ করব। 2 দিয়ে 19কে ভাগ করলে হয় 9 দুগুণে 18। 2 দিয়ে যদি আমরা 19কে ভাগ করি তাহলে হয় 9 দুগুণে কত 18, বিয়োগ করলে কত হয় 1, তাহলে লিখবেন 9-1। আবার 2 দিয়ে যদি তুমি 9কে ভাগ করো, এবার আমরা মনে মনে করি 4 দুগুণে হয় 8, 4 দুগুণে হয় 8, 9 হয় না কতর জন্য, 1-এর জন্য 1 লিখবে। আবার 2 দিয়ে এই 4কে ভাগ করবে, 2 দুগুণে হয় 4, 4 কিন্তু হয়ে গেছে, অতিরিক্ত থাকবে 0। 2 দিয়ে 2কে ভাগ করলে একবার যায়, 2 একে 2, অতিরিক্ত দেখবে 0 হয়। এবার 2 দিয়ে 1 তো ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে তো ভাগ করা যাবে না, এর জন্য তুমি লিখবে 0, হাইফেন চিহ্ন দিয়ে এই 1টা এখানে লিখে দিবে।
এই ছোট সংখ্যাটা এখানে লিখে দিবি। যদি কখনো ছোট সংখ্যা পাই তাহলে 0 হাইফেন দিয়ে ওই ছোট সংখ্যাটা লিখে দিবি। এবার আমরা নিচ থেকে উপরের দিকে এইভাবে একটা তীর চিহ্ন দিব। এবার দেখো এই নিচ থেকে উপরের দিকে যে ডান দিকে যে মানগুলো আমরা পেয়েছি এগুলোই হবে 77 এর বাইনারি মান। তাহলে মানটা কত আসলো? মানটা আসলো হলো 1001101। এই যে মানটা বাইনারিতে আসলো। অঙ্ক কি শেষ হয়েছে? অঙ্ক কিন্তু শেষ না। আমি আবার বলছি, উদ্দীপকের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে। আমরা সবগুলো যেই বিষয় আছে ওই সবগুলো বিষয়কে আমরা বাইনারিতে আনলাম। এবার এই সবগুলো বিষয়ের বাইনারি মানগুলো আমরা যোগ করে দিব, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এবার আমরা যোগটা করি, খেয়াল করো তোমরা। তো যোগটা আমি কোথায় করব? এই যে যোগটা আমরা এখানে করছি, সুতরাং কি ফল? সুতরাং যোগ ফল। এই যে যোগফলটা আমরা এখানে করছি। তো এই যোগফলটা করার জন্য প্রথম যে বাংলা বিষয়ের বাইনারি মানটা ওইটা তুমি লিখবে প্রথমে 1 0 3টা 1, এই যে এটা। এরপরে হলো 00। এরপরে তুমি ইংরেজি বিষয়ের বাইনারি মানটি যে পেয়েছিলে এটা এখানে লিখবে। কিভাবে লিখবে? ডান দিক থেকে মানগুলো বসিয়ে আনবে। কোন দিক থেকে? ডান দিক থেকে মানগুলো বসিয়ে আনবে। তাহলে কয়টা 1? 2টা 1, 2টা 0, 2টা 0। এরপরে 101, 101, এই যে বসালাম। এবার এটা কোন দিক থেকে বসিয়ে নেবে? ডান দিক থেকে। 1011, 1011। এরপরে 0000, এরপরে হলো 1। এবার এগুলো তুমি যোগ করবে। কি করবে? যোগ। এবার এই যোগটা তুমি করতে পারবে কিনা, এই যোগটা করার জন্য অবশ্যই তোমার বেসিক ধারণা থাকতে হবে। আর চাইলে তুমি ক্যালকুলেটর এটা যোগ করতে পারো। আমি তোমাকে ক্যালকুলেটর এই যোগটা দেখিয়ে দিচ্ছি। তুমি এই ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে, প্রথমে তুমি মোডে ক্লিক করবে 2 বার। কোথায়? এই যে মোডে ক্লিক করবে কয়বার? 2 বার। আমি বলে দিচ্ছি, এই ক্যালকুলেটর যদি থাকে মোডে ক্লিক করবে 2 বার। এরপরে 3 তে ক্লিক করবে। এরপরে কততে ক্লিক করবে? 3 তে। মোডে 2 বার, এরপরে 3 তে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখবে তোমার ক্যালকুলেটর ডেসিমাল পদ্ধতিতে আসছে। কোন পদ্ধতিতে? ডেসিমাল পদ্ধতিতে আসছে। কিন্তু তোমার এই সংখ্যাগুলো কোন পদ্ধতির? বাইনারি পদ্ধতির। এর জন্য ক্যালকুলেটরের কয়েকটা সুইচ আছে, যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। আমরা বাইনারি সুইচে ক্লিক করলাম। তো এই বাইনারি সুইচ মানে তোমাদের এই ক্যালকুলেটর লগ যে সুইচটা আছে ওইটা হলো বাইনারির সুইচটা আর কি। তো এই বাইনারিতে ক্লিক করলে ক্যালকুলেটর বাইনারিতে আসলো। এবার এই ক্যালকুলেটর যেহেতু বাইনারিতে আসলো, এবার এই সংখ্যাগুলো আমরা যোগ করে দিব ক্যালকুলেটরে। এই যে ক্যালকুলেটরে তুলছি 10111 00, এরপরে দিব যোগ। যোগ দেওয়ার পর আবার আছে 1010011 1010011, এরপর আবার দিব যোগ। ওই যে আমরা নরমালি যেভাবে সংখ্যাগুলো তুলি এভাবে তুলবো, কিন্তু অবশ্যই বাইনারি পদ্ধতিতে ক্যালকুলেটর আনতে হবে। এরপর আবার দিলাম 1001101। তো এটা আবার আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়াতে আমাদের মান আসলো 0 0, বাকি সবগুলো আসলো 1। কয়টা 1? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এই 6। এই যে আমাদের যে মানটা আসলো এটা কিন্তু বাইনারি পদ্ধতিতে আসলো। তুমি তোমার যদি বাইনারি যোগের বেসিকটা নাও থাকে, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে এই যোগটি করতে পারবে। ক্যালকুলেটর করার জন্য আমরা প্রথমে মোড 2 বার, এরপরে 3 তে ক্লিক করব। ক্যালকুলেটর শুরুতে ডেসিমালে আসবে, বাইনারি সুইচে ক্লিক করে এই ক্যালকুলেটর বাইনারি মোডে নিয়ে যাবে। নেওয়ার পর এই সংখ্যাগুলো তুমি যোগ করে দিবে, যোগ করলে মানটি এসে যাবে। তো আশা করি সবাই এই টাইপের প্রশ্ন আসলে তুমি করতে পারবে। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি এটা সবসময় বাইনারিতে না আসে, অক্টাল, হেক্সাডেসিমাল, অন্যান্য পদ্ধতিও আসতে পারে। আশা করি সবাই এই টাইপটা বুঝতে পেরেছো। এবার আমরা টাইপ নাম্বার 5-এ তোমাকে নতুন সংখ্যা পদ্ধতি, আমাদের পরীক্ষায় কিন্তু নতুন সংখ্যা পদ্ধতি দিয়ে মাঝে মাঝে প্রশ্ন এসে যায়। তো নতুন সংখ্যা পদ্ধতি মানে কি? নতুন সংখ্যা পদ্ধতি মানে হলো, আমরা তো সবাই বইয়ের ভিতরে পড়েছি বাইনারি, নয়তো অক্টাল, নয়তো হেক্সাডেসিমাল, আর নয়তো কি, আর নয়তো পড়েছি তোমার ডেসিমাল। এখন এর বাইরে যদি এসে পড়ি যে 5 দিয়ে, 5 মানে 5 ভিত্তিক, 6 মানে 6 ভিত্তিক, 7 মানে 7 ভিত্তিক, 9 মানে 9 ভিত্তিক, এইভাবে যদি কোনো সংখ্যা দিয়ে এসে পড়ে, এগুলোকে আমরা বলছি নতুন সংখ্যা পদ্ধতি। তো এই নতুন সংখ্যা পদ্ধতির অঙ্কও কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় এসে পড়তে পারে। তো এগুলো আমরা কিভাবে সমাধান করব, তোমরা একটু মনোযোগ দাও। তো প্রথমেই আমরা একটু প্রশ্নটা পড়ি বা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে লেখা আছে, শিক্ষক দুটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন। একটি 0 1 2 3 4 মানে 5 ভিত্তিক, মানে 5টা চিহ্ন আছে তাই এটাকে বলা হয় 5 ভিত্তিক। আর এবং অন্যটি হলো 0 1 2 3 4 5 মানে এখানে 6টি চিহ্ন আছে, এর জন্য এটাকে বলা হয়েছে 6 ভিত্তিক। এখন ঘ নাম্বারে তোমাকে বলেছে 333 সংখ্যাটা হলো 5 ভিত্তিক। এই সংখ্যাকে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। দ্বিতীয় সংখ্যা পদ্ধতি কি? 6 ভিত্তিক। তাহলে তোমাকে বলেছে এই ঘ নাম্বার অঙ্কতে যে 333 যে সংখ্যাটা এটা হলো 5 ভিত্তিক, তারা বলেছে। এরপরে তোমাকে বলেছে যে এই সংখ্যাকে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন দ্বিতীয় সংখ্যা পদ্ধতিটি কি? দ্বিতীয় সংখ্যা পদ্ধতিটি হলো 6 ভিত্তিক, মানে তোমাকে 6 ভিত্তিকে নিতে বলা হয়েছে। মানে আমাদের একটা 5 ভিত্তিক সংখ্যাকে 6 ভিত্তিক সংখ্যায় নিতে বলা হয়েছে। তো তোমাদের একটা কথা তোমরা এটা নোট করে লিখে রাখবে যে যদি আমাদের পরীক্ষায় কখনো নতুন কোনো সংখ্যা পদ্ধতি এসে যায়, তাহলে এটিকে আমরা ডেসিমালে নিয়ে যাব আগে। মানে তুমি সরাসরি এই 5 ভিত্তির যে সংখ্যাটা এটাকে 6 ভিত্তিতে নিতে পারবে না,
আগে এটাকে ডেসিমাল পদ্ধতিতে নিতে হবে, এটাকে আগে ডেসিমালে নিতে হবে, ডেসিমালের যে অ্যান্সারটা আসবে ওইটাকে তুমি 6 ভিত্তিতে নিতে হবে। তো কিভাবে কাজটা করতে হয় মনোযোগ দাও। তো প্রথমে আমাদের যে 333 এই সংখ্যাটা তো আছে 5 ভিত্তিতে। এখন দেখো আমরা এখানে একটা রুলস লিখে রেখেছি, তুমি যদি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাও তাহলে গুণযোগ পাওয়ার করতে হবে। তাহলে এটা তো একটা যে কোনো একটা সংখ্যাই, এই সংখ্যাটা থেকে যদি আমরা ডেসিমালে যাই তাহলে গুণযোগ পাওয়ার করতে হয়। কিভাবে করতে হয় দেখো, তোমার লিখতে হবে 3 গুণ কত 5, এরপর একটা যোগ, এটাই গুণযোগ। এরপর আবার লিখবে 3 গুণ 5, আবার যোগ চিহ্ন দিবে, আবার দিবে 3 গুণ 5, আর তো নাই, আর যোগ চিহ্ন দেওয়া দরকার নেই। এবার উপর দিক দিয়ে দিবে 0, এরপরে 1, এরপরে 2 দেওয়ার পর এই জিনিসগুলো তুমি গুণ করবে। তোমরা সবাই জানো 5 স্কয়ার মানে 25, 25 দিয়ে 3 কে গুণ করলে 3 25 হয় 75, এই 75 তুমি লিখবে। এরপরে আবার 3 5 হয় 15, এই 15 লিখবে। এরপরে 5 এর উপরে 0 থাকলে তোমরা জানো 1, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3। এবার 75 আর 15 হয় তোমার 90, 90 আর 3 হয় 93। এই যে 93 সংখ্যাটা আসলে এটা কিন্তু ডেসিমালে, আমাকে কিন্তু ডেসিমালে নিতে তারা বলেনি। তোমার জানতে হবে নতুন কোন সংখ্যা পদ্ধতি আসলেই আগে এটা আমরা ডেসিমালে নিব, এই ডেসিমাল যে মানটা এটাকে আমরা নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে নিব। তো কিভাবে আমরা প্রথমে ডেসিমালে নিলাম এটা তুমি আশা করি বুঝতে পেরেছো। এবার ডেসিমালের যে মানটি আমরা পেলাম এটাকে আমরা 6 ভিত্তিতে নিব। তো ডেসিমালের মানটা কত 93, তো এই 93 সংখ্যাটা আমরা লিখলাম, এটা তো আছে ডেসিমালে। এখন এটাকে তুমি 6 ভিত্তিতে কিভাবে নিবে, এই যে আমরা লিখে রেখেছি ডেসিমাল থেকে নাকি আবার যে কোনোতে যাওয়া যায়। ডেসিমাল থেকে যে কোনোতে গেলে পূর্ণ যে অংশটা থাকবে এটাকে তুমি বেস দিয়ে ভাগ করবে। তো পূর্ণ অংশ মানে কি, পূর্ণ অংশ মানে এটা তো পয়েন্টের পরে আর কোনো সংখ্যা নেই, তো পয়েন্টের আগেরটাকে বলা হয় পূর্ণ অংশ, এখানে 93টা হলো পূর্ণ অংশ। এই পূর্ণ অংশকে তুমি বেস দিয়ে ভাগ করবে। কোন বেস দিয়ে ভাগ করবে, আমি একটু আগে টাইপে তোমাকে বলেছিলাম যে তুমি ভাগ করবে হলো যেই বেসে যাবে ওই বেসে। কোন বেসে আমরা যাচ্ছি 6 বেসে, এর জন্য তুমি 6 দিয়ে ভাগ করবে। আবার বলছি ডেসিমাল থেকে যে কোনোতে গেলে বেস দিয়ে ভাগ করতে হয়, কোন বেস দিয়ে, যেই বেসে আমরা যাব ওই বেস দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা 6 বেসে যাচ্ছি এটাকে বেস বলি, এই 6 দিয়ে আমরা ভাগ করব। আর এই ভাগের কাজটা কিভাবে করতে হয় মনোযোগ দেব। প্রথমে আমরা এই 93 কে, এখানে যে 93 আছে এই 93 কে আমরা 6 দিয়ে ভাগ করব। এই যে আমরা দিলাম 93 ভাগ 6, 93 ভাগ 6 দিলে যায় 15 বার, আর 15 দিয়ে যদি আমরা 6 কে গুণ করি 15 গুণ 6 তাহলে হয় 90, মানে 6 15 হয় 90। আর দেখো এই 93 থেকে 90 গেলে আর কত থাকে 3, তাহলে 15 হলো ভাগফল আর ভাগশেষ হলো এই 3, এই 3 তুমি এখানে লিখবে। এইভাবে তুমি আবার এটাকে এই 6 দিয়ে ভাগ করবে। 6 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি, 6 কে 6, 6 দুগুণে হয় 12, দুইবার যায়। আর যেহেতু 6 দুগুণে 12 হয়, 15 হয় না কতর জন্য, 3 এর জন্য, ওই 3 হলো অবশিষ্ট। আবার তুমি 6 দিয়ে 2 কে ভাগ করবে, 2 কে কি ভাগ যাবে, 2 তো ছোট সংখ্যা, আর ছোট সংখ্যা আসলে তুমি 0 দিবে, হাইফেন চিহ্ন দিয়ে এই ছোট সংখ্যাটা এখানে লিখবে। ছোট সংখ্যাটা কত 2। আবার বলছে ছোট সংখ্যা আসলেই 0, হাইফেন দিয়ে এই ছোট সংখ্যাটা তুমি এখানে লিখে দিবে। এবার নিচ থেকে উপরের দিকে এই মানগুলোই হলো তোমার এই এখানে যে 6 ভিত্তিক বলেছে ওই 6 ভিত্তিকের মান, অর্থাৎ মান কত আসলো 233। এই সংখ্যাটা কিন্তু 6 ভিত্তিকে আসলো। তো মনে রেখো তোমাদের পরীক্ষায় এবার যদি কোনোভাবে এই ধরনের নতুন সংখ্যা পদ্ধতি এসে যায় তোমরা অবশ্যই এটাকে ডেসিমালে নেবে। ডেসিমালে নেওয়ার সিস্টেমটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ফলটাকে ওই নতুন সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাবে এভাবে ভাগ করে। যদি 7 ভিত্তিক হয় 7 দ্বারা ভাগ করবে, 9 ভিত্তিক হলে 9 দ্বারা ভাগ করবে। আশা করি এটা একটু সবাই বুঝতে পেরেছো। এবার আমরা টাইপ নাম্বার 6 এর অঙ্কটা করাবো। তো টাইপ নাম্বার 6 এর অঙ্কের নামটা আমি দিয়েছি শূন্যস্থানের মান নির্ণয়। মানে এই ধরনের প্রশ্ন আসলে একটা গ্যাপ দেওয়া থাকবে বা একটা শূন্যস্থান দেওয়া থাকবে, ওই জায়গায় একটা হোয়াট চিহ্ন বা যে কোনো একটা চিহ্ন দিয়ে বা এক্স ওয়াই দিয়ে বলবে এটার মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আসলে কিভাবে সমাধান করতে পারো এই একটা প্রশ্নের মাধ্যমে তোমরা সেটি বুঝে নাও। আমাদের সামনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে দেওয়া আছে 56 একটা সংখ্যা আছে ডেসিমালে, যোগ চিহ্ন দিয়ে আরেকটা সংখ্যা আছে অক্টালে, কিন্তু সংখ্যাটা কি এটা বলা নেই, কিন্তু বলা হয়েছে এটা অক্টাল পদ্ধতির সংখ্যা। এরপরে ইকুয়াল দিয়ে বলা হয়েছে বিডি, এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে। এখন তোমাকে বলেছে এখানে যে হোয়াট চিহ্নটা আছে এই হোয়াটের মানটা তোমার নির্ণয় করার জন্য কিভাবে এই ধরনের অঙ্ক করবে তুমি। তো প্রথমে তুমি লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। তো কি দেওয়া আছে, উদ্দীপকে যেই লাইনটা আছে ওই লাইনটা তুমি তুলবি। তো প্রথমে তুমি লিখবে কত 56 সংখ্যাটা আছে ডেসিমালে, যোগ এরপরে হোয়াট চিহ্ন যেটি আছে এটি আছে অক্টালে, এরপর বিডি আছে হেক্সাডেসিমালে। এরপর তুমি এটা বা দিয়ে লিখবে, যেহেতু এখানে ইকুয়াল আছে এখানে তুমি বা দিবি। বা দেওয়ার পর যেটা হোয়াট চিহ্ন এটাকে বামে রাখবে, বাকি সব কিছু ডানে পাঠিয়ে দিবি। এই ধরনের প্রশ্ন আসলে এইভাবে করবি। তো এই যে হোয়াট চিহ্নটা এটা এটা আমরা বামে রাখলাম, ইকুয়াল দিয়ে বিডি তো আগে থেকেই ডানে আছে হেক্সাডেসিমালে, আমরা জাস্ট ওই পারে পাঠাচ্ছি কাকে, একটাই তো আছে এটা 56 ডেসিমালে, এটা ওই পারে গেলে এটা যেহেতু পজিটিভ প্লাস ওই পারে গেলে হয় মাইনাস, মাইনাসের 56 ডেসিমালে। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এটা যেহেতু ডেসিমালে আছে এটাও আমরা ডেসিমালে নিই, এরপরে চাইলে আমরা এই বিয়োগটা করতে পারবো, যেহেতু আমরা বাস্তবের বিয়োগটা ভালো পারি এর জন্য এটাকে আমরা ডেসিমালে নিব।
তো বিডি কে কিভাবে ডেসিমালে নেয় এটা আমরা এই সাইডে স্যারকে রাফ করে দেখিয়ে দিব, দেখিয়ে দিলে আমাদের জন্য এটা ভালো হবে। তাহলে বিডি সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা ডেসিমালে নিব কিভাবে, এই যে কোনো থেকে ডেসিমালে নিতে হয় গুণযোগ পাওয়ার দিয়ে। তাহলে বি গুণ হবে 16 যোগ ডি গুণ হবে 16, পাওয়ার দিতে হবে 0, পাওয়ার দিতে হবে 1। এবার সবাই জানো বি মানে এ মানে 10, বি মানে 11। 11 দিয়ে যদি আমরা 16 কে গুণ করি ক্যালকুলেটরে, যে 11 গুণ 16, 11 গুণ দিলাম 16, তো মান আসলো 176 যোগ ডি মানে কত, এ বি সি ডি 10 11 12 13, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 13 কে গুণ করলে 13 একে 13। এবার 176 যোগ 13, 176 যোগ 13 দেওয়াতে আসলো 189। এই 189 সংখ্যাটা আসলো ডেসিমেলি। এখন বলো আমরা যদি বিডি এর জায়গায় 189 লিখি আর এটাকে যদি বলে দিই এটা হলো ডেসিমালে, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে আমরা মাইনাস দিয়ে এই 56 দিব, এটাও ডেসিমেলে। এটাকে কেন ডেসিমালে নিলাম, এই বিয়োগের কাজটা আমরা ডেসিমালে করলে আমাদের জন্য সুবিধা। তুমি চাইলে এই দুইটাকে অক্টালে নিতে পারতা, অক্টালে নিয়ে অক্টালের বিয়োগ করতে হবে, তখন কিন্তু অক্টালের বিয়োগটা আমাদের জন্য কঠিন হবে, যদিও ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো আমরা এটা ডেসিমালে নিয়েই করলাম। 189 থেকে যদি 56 যায়, 189 মাইনাস 56 বিয়োগ করলে হয় 133। সংখ্যাটা এসেছে ডেসিমালি। প্রশ্ন হলো স্যার এটাই কি প্রশ্নবোধকের মান? না, প্রশ্নবোধকের মানটি তারা চেয়েছে অক্টাল পদ্ধতিতে, কিন্তু আমরা প্রশ্নবোধকের মানটি বের করে ফেলেছি ডেসিমাল পদ্ধতিতে। এবার এই ডেসিমাল সংখ্যাটিকে আমরা অক্টালে নিয়ে যাব কিভাবে, একটু মনোযোগ দাও। তো ডেসিমাল থেকে যে কোনোতে গেলে আমরা বলেছিলাম পূর্ণ অংশকে বেস দিয়ে ভাগ করবে, মানে 133 যে সংখ্যাটা এটাকে তুমি ভাগ করবে কি দিয়ে ভাগ করবে? বেস দিয়ে। কোন বেস দিয়ে? যেই বেসে আমরা যেতে চাচ্ছি অক্টালে, এর জন্য এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তো এই যে আমরা 8 দিয়ে ভাগ করছি, কিন্তু এটা আমরা সাইডে রাফ করে দেখিয়ে দিব। তো এই 8 দিয়ে যদি আমরা 33 কে ভাগ করি, 8 দিয়ে যদি আমরা 133 কে কি করি, ভাগ করি, তাহলে কতবার যায় দেখি। তো 133 ভাগ হলো 8, দেওয়াতে আসছে 16 বার যায়। কতবার যায়? 16 বার। এবার 16 গুণ 8 দিলাম, 16 গুণ 8 দেওয়াতে আসলো 128। মানে হলো 8 দিয়ে 133 কে 16 বার করলে মানে 8 16 হয় 128। 133 থেকে 128 গেলে আর থাকে 5, তাহলে ভাগফল কত? ভাগফল হলো 16, আর হাইফেন দিয়ে এই 5 তুমি লিখবে। এবার আবার তুমি 8 দিয়ে এই 16 কে ভাগ করবে। এবার আর ক্যালকুলেটর করা লাগবে না, 8 থেকে 8, 8 দুগুণে হয় 16। তো 8 দুগুণে হয় 16, 16 হয়ে গিয়েছে, অতিরিক্ত থাকে 0। আবার 8 দিয়ে তুমি এই 2 কে ভাগ করো, 8 দিয়ে 2 কে ভাগ করলে ভাগ যায় না, কারণ এটা ছোট সংখ্যা। আর ছোট সংখ্যা আসলে আমরা লিখবো 0, হাইফেন দিয়ে এই ছোট সংখ্যাটা এখানে লিখে দিব। এরপর নিচ থেকে উপরের দিকে যে মানগুলো আছে এগুলো লিখে দিব। মানটা কত? 205। এই 205 কিন্তু আমাদের অক্টালে এসে গেল। তো এখানে আমরা লিখবো যে এই 133 কে যদি আমরা অক্টালে নিই তাহলে হয় 205। এটা হলো অক্টাল পদ্ধতির, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা তোমাকে করাবো টাইপ নাম্বার 7 অঙ্কটা। তো টাইপ নাম্বার 7 আমরা তোমাদের জন্য রেখেছি বিসিডি মান নির্ণয়। কি মান নির্ণয়? বিসিডি মান নির্ণয়। এটা এখনো এইচএসসি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসেনি, এই বছর কিন্তু দেখা যেতে পারে। তো দেখো কিভাবে প্রশ্নটা আসতে পারে, এটা আমরা নিজে দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে এটা উত্তর করবে জাস্ট এটা বুঝে নাও। তো 1 নম্বরে লিখেছে x = 8d, সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে। এখন বলা হয়েছে এই x কে বিসিডি তে রূপান্তর করো। তো কিভাবে বিসিডি তে নির্ণয় করতে হয় তুমি মনে রেখো, একটি সংখ্যাকে যখন তুমি বিসিডি তে রূপান্তর করবে ওই সংখ্যাটা যাতে ডেসিমালে থাকে। ডেসিমালে থাকলে ডেসিমাল থেকে আমরা বিসিডি তে নিতে পারি, অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকলে ওইটা থেকে তুমি বিসিডি তে যেতে পারবে না। তাহলে বলো এটা কি ডেসিমালে আছে? এটা কিন্তু ডেসিমালে নেই, এটা আছে হেক্সাডেসিমালে। এটাকে আগে তুমি ডেসিমালে নিবে, ওই ডেসিমাল মানটিকে তুমি বিসিডি তে কিভাবে নিবে ওইটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তুমি খেয়াল করো। তো এটার উত্তর করার সময় তুমি লিখবে 8d, x = কত d? 8d। সংখ্যাটা তো আছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে তো বিসিডি তে যাওয়া যায় না, আগে যেতে হয় ডেসিমালে। তো ডেসিমালে নেওয়ার জন্য আমরা বলেছি যে কোনো থেকে ডেসিমালে গুণ যোগ পাওয়ার। তো 8 গুণ কত? 16 যোগ d গুণ 16, এরপর পাওয়ার দিবে 0, পাওয়ার দিবে 1। এবার 8 দিয়ে এই 16 কে তুমি গুণ করবে, তাহলে আমরা ক্যালকুলেটরে দিলাম 8 গুণ কত? 16, দেওয়াতে আসছে 128 যোগ d মানে কত? a b c d 10 11 12 13, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1। 13 দিয়ে এই 1 কে গুণ করলে 13 একে 13। এবার 128 আর 13 যোগ করলে হয় 141। সংখ্যাটা আসলো ডেসিমেলি। ডেসিমালে আনতেই হবে, যদি পরীক্ষায় বিসিডি মান আসে ডেসিমালে আগে নিবি। এই ডেসিমাল মানটিকে তুমি বিসিডি তে রূপান্তর করবে। এবার বিসিডি তে কিভাবে রূপান্তর করতে হয় ওইটাই তুমি ভালো মতো শিখো। তো প্রথমে তুমি এই 141 সংখ্যাটা যে ডেসিমালে এটা তুমি বলবে। এবার এই 1 কে আলাদা একটা দাগ দিবে, 4 কে আলাদা একটা দাগ দিবে, এই 1 কে আলাদা একটা দাগ দিবে। দাগ দেওয়ার পর তুমি 8421 দিয়ে রাফ করবে। কি দিয়ে রাফ করবে? 8421 দিয়ে। এবার আমাকে বলো এই 1 যে সংখ্যাটা আছে
কাকে কাকে যোগ করলে 1 হয়? শুধুমাত্র এই 1 যোগ করলেই তো 1 হয়। তো এই 1 এর নিচে 1 দিবে, বাকিগুলোতে দিবে 0। তাহলে মান আসলো কত? 0 0 0 1। এবার 4 এর জন্য কোনটা কোনটা লাগে? শুধু 4 লাগে, তো 4 এর নিচে 1 দিবি, বাকিগুলাতে দিবে 0। তাহলে এটার মান কত আসলো? 0 1 0 0। আবার 1 আনতে কোনটা লাগে? 1 আনতে শুধু 1 লাগে, বাকিগুলাতে দিবে 0। তো মান আসলো কত? 0001। তো তুমি একটা কথা মনে রাখো, ডেসিমাল সংখ্যার যতটি চিহ্ন থাকবে, প্রতিটি চিহ্নের জন্য 4 বিট বাইনারি মান আসলে, প্রতিটি চিহ্নের জন্য 4 বিট মান, 4 বিট মান, প্রতিটি চিহ্নের জন্য 4 বিট বাইনারি মান, প্রতিটি চিহ্নের জন্য 4 বিট বাইনারি মান, এই মানগুলোকে বলা হয় বিসিডি মান। 4 বিট করে, প্রতিটি চিহ্নের জন্য 4 বিট করে। কোন চিহ্নের জন্য? ডেসিমালের প্রতিটি চিহ্নের জন্য 4 বিট করে বাইনারি মান লেখাকে বলা হয় বিসিডি মান। তাহলে বলো তো, এই 1 এর জন্য 4 বিট আমরা কত পেলাম? 3টা 0 1। অবশ্যই 3টা 0 পিছন দিক দিয়ে লিখতেই হবে। এরপরে 0 1 0 0, এরপরে 0001। এই যে মানটা আসলো না, এটাকে বলা হয় বিসিডি মান। তো তোমরা এখানে যে সতর্কতা থাকবে, এই পিছনে অবশ্যই জিরো গুলো দিবে, কারণ বিসিডি মানেই প্রতিটি ডেসিমাল চিহ্নের জন্য 4 বিট মান থাকতেই হবে। তো আশা করি সবাই বিসিডি মান আমাদের পরীক্ষা আসলে করতে পারবে। টাইপ নাম্বার 8 আমরা করাবো ধারা সম্পর্কিত অঙ্ক। এই ধরনের প্রশ্ন আমাদের এইচএসসি পরীক্ষা এখনো আসেনি। এই বছর কিন্তু যে কোনো বোর্ডে বা যে কোনো ভাবেই এটা আসতে পারে। তো উদ্দীপকটা কিভাবে আছে দেখো। উদ্দীপকে দেওয়া আছে একটা সংখ্যা আছে 70, 70 এর পরে সংখ্যাটা আবার দেওয়া আছে 74, এরপরে সংখ্যাটা আবার নেই, এরপরে দেওয়া আছে 104, এরপরে দেওয়া আছে 110। তো তোমরা আবার ভুল করে এটা চিন্তা করতে পারো যে 70 এর পর হয় 74, যেহেতু 4 এখানে বৃদ্ধি পেয়েছে, তো এটাও 4 বৃদ্ধি পেলে হয়তো 78 হবে। তো তুমি একটু চিন্তা করো যে এখানে যদি 78 হতো হতো যদি, তো আরো 4 বাড়লে তো এরপরে 82 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো 82 দেয়নি। তার মানে এখানে অবশ্যই একটু ঝামেলা আছে। তো এখানে গ নাম্বারে কি বলেছে, মনোযোগ দাও। বলেছে উদ্দীপকের ধারাটি অক্টাল পদ্ধতির হলে, তার মানে উদ্দীপকের যে ধারাটা, এটা আমাদের বাস্তবের কোনো ধারা নয়, এটা অক্টাল পদ্ধতির ধারা। তো অক্টাল পদ্ধতির ধারা হলে কইছে এই হোয়াট চিহ্নের মানটিকে বাইনারিতে রূপান্তর করো। তো দেখো আমরা তো হোয়াট চিহ্নের মানই জানি না, তো কিভাবে বাইনারিতে রূপান্তর করব? তো এই অঙ্কটা করার প্রথম উদ্দেশ্য আমাদের থাকবে যে, প্রথম আমাদের উদ্দেশ্য থাকবে এই হোয়াট চিহ্নের মানটা বের করা। বের করার পর এরপরে ওই মানটিকে আমরা বাইনারিতে নিব। তো এই হোয়াট চিহ্নের মানটি কিভাবে বের করতে হয়, এটাই আমাদের এই টাইপ নাম্বার 8 এর উদ্দেশ্য। এটা উত্তর করার জন্য শুরুতে তোমার এই ব্যবধানগুলো বের করতে হবে। কি বের করতে হবে বলো তো? ব্যবধান। তো ব্যবধান আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা লিখবো ব্যবধান। এই ব্যবধান লেখার পর এটা পর দ্বিতীয় পদ কত আছে? 74, প্রথম পদ কত আছে? 70। আমরা এই 74 থেকে 70 আমরা বিয়োগ করব। 74 থেকে 70 বিয়োগ করব, এটা তুমি ক্যালকুলেটর দিয়েও পারো বা এইভাবে স্বাভাবিকভাবেও বিয়োগ করতে পারো। তবে অবশ্যই মনে রেখো এই সংখ্যাগুলো কোন পদ্ধতির? অক্টাল সংখ্যা পদ্ধতির। এখন অক্টালের 74 থেকে যদি তুমি 70 বিয়োগ করো, ক্যালকুলেটরে করো আর যেভাবে করো, এটার বিয়োগফল হবে 4। কি হবে? 4। 74 থেকে 70 গেলে হয় 4। আমরা এটা ক্যালকুলেটরে অক্টাল মোডে রেখে, এই যে আমরা এই ক্যালকুলেটরে প্রথমে মোডে ক্লিক করব, এই যে মোড, মোডে আমরা দুইবার ক্লিক করব। মোডে কয়বার? দুইবার। দুইবার ক্লিক করার পর আমরা 3 তে ক্লিক করব, 3 তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যালকুলেটর আসলো ডেসিমাল পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ডেসিমাল পদ্ধতিতে। এবার আমরা ক্যালকুলেটর অক্টাল সুইচে ক্লিক করব। অক্টাল সুইচে ক্লিক করলে অক্টাল হবে। এবার আমরা 74 মাইনাস 70 দিব। তো আমরা ক্যালকুলেটরে দিব 74 মাইনাস কত? 70। দেওয়াতে আসলো 4। তো প্রশ্ন হতে পারে স্যার 74 থেকে 70 গেলে 4, এটা আবার ক্যালকুলেটরে করার কি আছে? মনে রেখো অক্টালের যোগ বিয়োগ এগুলো কিন্তু মানটা চেঞ্জ হয়েও যেতে পারতো। এখানে এই সংখ্যাটার ক্ষেত্রে একটু স্বাভাবিক মানের মতোই এসেছে, এর জন্য এখানে তেমন কোনো সমস্যা তোমরা দেখতে পাচ্ছ না। তো অবশ্যই তোমরা এটা ক্যালকুলেটরে বিয়োগটা করার চেষ্টা করবে। তো 70 থেকে 74 গেলে, সরি 74 থেকে 70 গেলে 8 থেকে 4। এখন এই ব্যবধান দিয়ে আমরা কি করব? তুমি চিন্তা করো, এই ব্যবধানটা মানে কত? 4। তার মানে এই যে ধারাটা, যেহেতু তারা ধারা বলেছে, এটা 4 করে বাড়ছে। 70 এর সাথে 4 বাড়লে হয় 74। এবার 74 এর সাথে 4 বাড়লেই তো আমাদের হোয়াট চিহ্নের মানটি আমরা বের করতে পারবো, বের হয়ে যাবে। 74 এর সাথে যেহেতু এই ধারাটি 4 করে বাড়ছে, তাহলে অবশ্যই 74 এর সাথে 4 যোগ করলে এই হোয়াট চিহ্নের মানটি বের হয়ে যাবে। 78 চিন্তা করলে কিন্তু হবে না, কারণ এটা যোগটা হবে অক্টালের। তাহলে আমাকে বলো তো, আমাদের যে হোয়াট চিহ্ন, এটা কত নাম্বার পদ? এটা হলো তৃতীয় পদ। তাহলে আমাদের হোয়াট বা কোন পদ? তৃতীয় পদ। এই তৃতীয় পদ আমরা একটু লিখবো, এই যে দ্বিতীয় পদ যে 74 আছে, এটার সাথে আমরা যে ব্যবধানটা পেলাম, এটা কত করে বাড়ছে? এই 4 করে বাড়ছে, এর জন্য এই 74 এর সাথে আমরা 4 যোগ দিলাম। কোন পদ্ধতির? অক্টালের। এটাও কিন্তু অক্টালের যোগ, এটাও কিন্তু অক্টালের সংখ্যা। এবার এই 74 এর সাথে আমরা 4 যোগ করব। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। এবার ক্যালকুলেটর কিন্তু অক্টাল পদ্ধতিতে অলরেডি আছে। তো এবার আমরা দিলাম 74 যোগ দিলাম 4। 74 এর সাথে 4 যোগ দেওয়াতে 78 কিন্তু আসেনি, এসেছে হলো 100। কোন পদ্ধতিতে এসেছে? অক্টাল পদ্ধতিতে। তো আশা করি সবাই এইভাবে যদি ধারা আসে, প্রথমে তো এই ব্যবধানটা বের করবে, এরপর শূন্যস্থানের মানটা বের করবে, তার আগের মানের সাথে ওই ব্যবধান মানটা যোগ করে
তো এবার তোমার কাজ কি, তোমাকে বলেছে এই প্রশ্নবোধক চিহ্নের মানটিকে বাইনারিতে রূপান্তর করো। তো মানটি আছে অক্টালে, এই অক্টাল মানটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো এখানে আমরা লিখে রেখেছি অক্টালকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, এই যে অক্টালকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, একটা করে দাগ দিতে হবে। তাহলে একের নিচে একটা দাগ, শূন্যর নিচে একটা দাগ, আবার শূন্যর নিচে একটা দাগ। এই সংখ্যাটা কিন্তু অক্টালে আছে। বাইনারিতে নেওয়ার জন্য একটা করে দাগ দিতে হবে, আর রাফ করতে হবে 4 to 1 দিয়ে। তাহলে রাফ করছি 4 to 1। এবার জিরো আনতে এখান থেকে কোনটা লাগে? একটাও লাগে না, এর জন্য সবগুলা জিরো। তার মানে জিরো মানে 000, জিরো মানে 000। এবার ওয়ান আনতে কোন চিহ্নটিকে লাগে? ওয়ান আনতে শুধু ওয়ান লাগে, ওয়ানের নিচে দিলাম ওয়ান, বাকিগুলা জিরো। এবার লিখলাম 0 0 1। এবার পিছনের এই জিরো গুলার ভ্যালু নেই, এর জন্য আমরা লিখবো 1 0 0 আবার 0 0। এই যে মানটা আসলো না, এটা হলো বাইনারি মান। অর্থাৎ কোন চিহ্নের? ওই যে হোয়াট চিহ্নের বাইনারি মান। এই অঙ্কটার একটাই উদ্দেশ্য, হোয়াট চিহ্নের মানটা তোমরা কিভাবে বের করবে? ব্যবধান বের করবে। ব্যবধানটা তুমি ওই যে হোয়াট চিহ্নের আগের যে সংখ্যাটা ওইটার সাথে যোগ করে দিবে, তাহলে কিন্তু মানটা বের হয়ে যাবে। এরকম ধারা শুধু অক্টাল না, অন্যান্য সংখ্যা পদ্ধতি দিয়েও আসতে পারে। এবার আমরা তোমাকে সর্বশেষ টাইপ নাম্বার 9 আমরা করাবো সরাসরি রূপান্তর। সরাসরি রূপান্তর মানে কি? তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবো এটাকে অক্টালে রূপান্তর করো, বাইনারিতে রূপান্তর করো, যে কোনো একটা সংখ্যায় রূপান্তর করতে বলবি। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় সবসময় আসে, তবে এগুলো সহজ। একটা প্রশ্নের মাধ্যমে এটি আমরা বুঝে নেই, খেয়াল করো। লেখা আছে রাকিব একটি বই কিনলো এত টাকা দিয়ে, পয়েন্টের 75.23 টাকা দিয়ে। এখন গ নাম্বারে তোমাকে বলেছে রাকিবের বইয়ের মূল্য কি? দশমিককে বাইনারিতে রূপান্তর করো। দশমিক ও বাইনারিতে কি করো? রূপান্তর করো। তো প্রথমে আমরা রাকিবের যে বইয়ের মূল্য, এটা কিসে আছে দেখো তো। এটা দেওয়া আছে তোমার 75.23। এই সংখ্যাটা আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এটা রাকিবের বইয়ের মূল্যটা দেওয়া আছে। এখন এটাকে তুমি প্রথমে তারা কি বলেছে? দশমিকে রূপান্তর করো। দশমিকে রূপান্তর করে কিভাবে আমরা লিখে রেখেছি, যে কোনো থেকে যদি তুমি ডেসিমাল বা দশমিকে যাও, গুণ যোগ পাওয়ার দিতে হয়। কিভাবে দিতে হয় এটা মনোযোগ দেও। তো এখানে প্রথমে লিখবে 7, এটার সাথে গুণ দিবে এই 8, এখানে 5 থাকলে দিবে 5, এখানে 6 থাকলে গুণ দিবে 6, এভাবে করবে। এরপর একটা যোগ চিহ্ন দিবে, আবার দিবে 5 গুণ 8। এবার দেখো একটা পয়েন্ট এসে গেল না? এই পয়েন্ট আসার আগেই তুমি এখানে দিয়ে দিবে 0 আর 1, মানে ডান দিক থেকে 0 1। এরপরে যখন পয়েন্ট আসলো, এই পয়েন্টের জায়গায় আবার দিবে প্লাস। এরপর আবার আগের মতো কাজ করবে, 2 গুণ 8 যোগ 3 গুণ 8। এবার তুমি বাম থেকে ডান দিকে দিবে ইনভার্স 1 ইনভার্স 2, মানে -1 -2। এই কাজটা করবে বাম থেকে ডান দিকে। যদি আরো থাকতো -3 -4 এভাবে হতো। এবার তুমি ক্যালকুলেটর বা যেভাবে পারো এটা গুণ করবে। 7 8 হয় 56। এরপরে একটু দিবার 0 মানে 1, অর্থাৎ 5 একে 5। 8 ইনভার্স 1 গুণ 2, এটা আমরা ক্যালকুলেটরে দেখবো। 8 ইনভার্স 1 গুণ 2, তাহলে আমরা দিলাম যে 8 টু দি পাওয়ার -1, এটার সাথে গুণ হবে 2, তাহলে মান আসলো 0.25। 0.25 যোগ আবার 3 গুণ 8 ইনভার্স 2 দিলাম, 3 গুণ 8 টু দি পাওয়ার -2 ইকুয়াল দেওয়াতে আসলো 0.046875। এই যে এতগুলো আসলো, আমরা পয়েন্টের পরে জাস্ট দুইটা রাখবো। এই দুইটা রাখার পর আমরা দেখবো এই 4 এর পরের সংখ্যাটা কিন্তু 6, অর্থাৎ এই 6 কিন্তু 5 বা 5 এর বড়। এর জন্য এই 4 এর সাথে 1 যোগ করে দিব, এই 4 হয়ে যাবে 5। আমরা এগুলো একটু মুছে দিব, আশা করি এটা সবাই জানো। আর তুমি যদি 4 4 লেখো তেমন কোনো সমস্যা হবে না, হয়ে যাবে অঙ্ক। এবার তুমি যোগ করবে 56 যোগ 5 যোগ 0.25 যোগ 0.05। এটা যদি আমরা ইকুয়াল দিই তাহলে মান আসলো 61.3। 61.3 এই যে মানটা আসলো, এটা আসলো আমাদের ডেসিমালে। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো। এবার আমাকে বলেছে এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য। কাকে? রাকিবের বইয়ের মূল্যটাকে বাইনারিতে। তো রাকিবের বইয়ের মূল্যটা আরেকবার আমরা লিখছি এখানে 75.23। সংখ্যাটা আছে অক্টালে। এবার এটাকে আমরা আবার বাইনারিতে নিব। তো অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য কি করতে হয়? অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য এই যে আমরা লিখে রেখেছি একটা করে দাগ দিতে হবে, একটা করে দাগ। মানে 7 এর নিচে একটা দাগ, 5 এর নিচে একটা দাগ, এরপরে 2 এর নিচে একটা দাগ, এরপরে 3 এর নিচে একটা দাগ। আসলে এই টাইপের ভিতরে আমাদের এই রুলস গুলোর ভিতরে যে কোনো একটা রুলস পড়ে যাবে, ওই রুলসটাই তোমাকে ইউজ করতে হবে। তো আমি তোমাকে যতটুকু সম্ভব এখানে এগুলা বোঝানোর চেষ্টা করেছি, বা টাইপ 1 2 3 4 5 6 যে টাইপগুলো করেছো এই রুলস গুলা অনুযায়ী কিন্তু আমরা করেছি, নিয়মগুলো কিন্তু তোমাদের দেখা হয়ে গেছে। তো এরপরও এই টাইপের কথাটা আমরা তোমাকে বলে দিলাম। তো এবার এই 3 রাফ করবে কত দিয়ে? 4 to 1 দিয়ে। এই যে আমরা 4 to 1 দিয়ে রাফ করছি। বলো 3 আনতে কাকে কাকে লাগে? 2 আর 1, বাকিটা 0। এর জন্য 3 মানে 0 1 1। এবার 2 আনতে কোনটা লাগে? 2 আনতে শুধু 2 লাগে, বাকিটাতে 0। তাহলে দিলাম 0 1 0। 5 আনতে কোনটা লাগে? 5 আনতে লাগে 4 আর 1, 4 আর 1, বাকিটাতে 0। তাহলে মান আসলো 1 0 1। 7 আনতে কোনটা লাগে?
421 4 2 6 6 1 7 এর জন্য তিনটাই লাগে, তিনটা দিবে 1। এবার মানটা কি আসলো? মান আসলো 111,101.010,011, এই যে বাইনারিটা আসলো। তো এই টাইপটা দ্বারা আমি তোমাকে বুঝালাম যে এইখান থেকে এই রুলস গুলো থেকে যে কোনো একটা রুলস সরাসরি আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আশা করি আজকের এই ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। এই টাইপগুলো যদি তুমি বাসায় ভালো মতো নোট করে করো, ইনশাল্লাহ তুমি তোমার এইচএসসি পরীক্ষায় কখনোই আটকাবে